সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করছি আমাদের এক্সপেরিমেন্ট এই সপ্তাহের জন্য, যেটা এক্সপেরিমেন্ট 6, ডিটারমিনেশন অফ পোরোসিটি ও এয়ার পারমিয়াবিলিটি অফ ফেব্রিক। আমার কথা এবং সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ বোধহয়? একজন জানাবে। জি স্যার। ওকে, তো প্রথমেই আমাদের একটু আলোচনা করা দরকার যে পোরোসিটি কি অথবা এয়ার পারমিয়াবিলিটিটা কি। তো আমরা সবাই ছাঁকনি দেখেছি, তাই না? চা ছাঁকনি, আটা চালার আটা, অর্থাৎ আটা যে যে ছাঁকে ছোট ছোট দানাগুলোকে আলাদা করে। তো এই ছাঁকনির একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আমাদের ছাঁকনিটা কি ওভেন ফেব্রিক। তো সেটার কিছু গ্যাপ থাকে, তাই না? অর্থাৎ এই যে মাঝখানে যে স্কোয়ার গ্যাপগুলি, সেটা আমরা ডিটেক্ট করব। বলা হচ্ছে যে পোরোসিটি অর এয়ার পারমিয়েবিলিটি অফ দ্য ফেব্রিক, অর্থাৎ একটা ফেব্রিকের এরকম কত এয়ার পারমিয়েবিলিটি, অর্থাৎ বাতাস প্রবাহিত হতে পারবে বা বাতাস বেরিয়ে যেতে পারবে। যদি এরকমটা হয় যে সেখানে কোনো, মনে করেন দুটো জিনিস, একটা গামছা এবং আরেকটা টাইট কোনো কিছু, তাহলে কি গামছা দিয়ে বেশি বাতাস বেরিয়ে চলে যাবে, কিন্তু অন্য যেটা টাইট নিটের বা টাইট তৈরি করা সেটা দিয়ে কিন্তু, যেমন জিন্স প্যান্ট দুটোই যদি বলি যে দুটো দিয়ে আপনি একটা বেলুনের মতো তৈরি করেছেন, দুটোতেই বাতাস দিচ্ছেন, তাহলে কি হবে? গামছা যেটা দিয়ে সেটার সাধারণত লুজ নিট হয়ে থাকে, সরি লুজ ওভেন হয়ে থাকে, তাহলে সেটার ভিতর দিয়ে কি বাতাসটা দ্রুত পাস হয়ে যাবে, তাই না? যত বেশি গ্যাপ তত বেশি বাতাস চলে যাবে, আর যত কম গ্যাপ তাহলে বাতাস তত আটকে থাকবে, তাই না? সহজ হিসাব। তাহলে আজকের যে ডিটারমিনেশনটা সেটা হচ্ছে যে পোরোসিটি ও এয়ার পারমিয়েবিলিটি অফ ফেব্রিক, একটা বস্তুর ভিতর দিয়ে বাতাসটা বের হতে পারে কিনা, অর্থাৎ এয়ার পারমিয়েবিলিটি মানে এয়ারটা পাস হতে পারে কিনা সেটা দেখব। কিসের ক্ষেত্রে? টেক্সটাইলের ক্ষেত্রে, ফেব্রিকের ক্ষেত্রে আমরা দেখব যে বাতাসটা পার হতে পারে কিনা। তাহলে এর উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে যদি আমরা বলি প্যারাশুট। প্যারাশুট কি করে? বাতাস ধরে রাখে। তাহলে প্যারাশুটের ভিতর দিয়ে যদি বাতাস বের হয়ে যেত, তাহলে তো প্যারাশুট আর আকাশে উঠতো না, তাই না? সো এক এক কনস্ট্রাকশনের উপর বেস করে, এক এক ফাইবারের কনস্ট্রাকশন সবকিছুর উপর বেস করে ফেব্রিক গুলো তাদের এক এক ধরনের পারমিয়েবিলিটি দেয়, কোনোটাতে কম হয়তো কোনোটাতে বেশি। বলা হচ্ছে the concept of air permeability is widely used in textile industry to interrupt the intrinsic characteristics of a fabric, and outdoor garments manufacturers in particular frequently employ this technical information products, এটা সবার লাগে বা ইত্যাদি ইত্যাদি। So air permeability is defined as কিভাবে? The rate of air flow passing perpendicularly through a known area under a prescribed air pressure differential between two surfaces of a material, and it is affected by the fabric porosity. কি বলছে? এটা যদি একটা ফেব্রিক হয়ে থাকে তাহলে পারপেন্ডিকুলারলি ভার্টিক্যালি না, সরি পারপেন্ডিকুলার, এটা ভার্টিক্যাল, পারপেন্ডিকুলারলি থ্রু নোন এরিয়া, একটা এরিয়ার ভিতর দিয়ে আন্ডার এ প্রেসার, আন্ডার এ প্রিসক্রাইবড এয়ার প্রেসার, একটা নির্দিষ্ট এয়ার প্রেসার থাকবে 1-2 atmosphere অথবা যে কোনো ইউনিটে যেটা প্রকাশ করা হবে, ডিফারেন্ট বিটুইন টু সারফেসেস অফ এ ম্যাটেরিয়াল যদি পাস করতে হয়, and affected by the porosity। তাহলে কি সিম্পলি যদি আমরা বলি এয়ার পারমিয়েবিলিটিটা, তাহলে কি একটা কাপড়ের ভিতর দিয়ে পারপেন্ডিকুলারলি একটা প্রিসক্রাইবড এয়ার প্রেসারে, আগে থেকে জানি এরকম একটা এয়ার প্রেসারে সেই বাতাসের বের হওয়ার যে রেট, সেটাকে আমরা বলতেছি, বা ক্ষমতা, সেটাকে আমরা বলতেছি এয়ার পারমিয়েবিলিটি। ক্লিয়ার? তাহলে একটা ফেব্রিকের ভিতর দিয়ে বাতাস পাস হবে কিনা, বা বাতাস পাস হলেও সেটা কিরকম পাস হচ্ছে, সেটাকে আমরা বলতেছি এয়ার পারমিয়েবিলিটি। আর এই এয়ার পারমিয়েবিলিটিটা ডিপেন্ড করছে কিসের উপর? পোরসিটির উপর। এই পোরসিটিটা কি? পোরসিটিটা হচ্ছে যে কোনো একটা ফেব্রিকের ভিতরে কি পরিমাণ গ্যাপ রয়েছে, সেটাকে আমরা পোরসিটি বলছি। যেমন আমরা যদি একটা জালের কথা বলি, নেট, সেটাতে তো প্রচুর গ্যাপ। আবার একটা যদি ওভেন ফেব্রিকের কথা বলি, তাহলে জালের থেকে ওভেন ফেব্রিকে কম। আরো যদি টাইট ওভেন কোনো কিছু থাকে, তাহলে সেখানে আরো কম। অর্থাৎ কি পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে
ওয়ার্প এবং ওয়েফট বাদে অথবা ওয়ার্প এবং ওয়েলস বাদে যে পরিমাণ ফাঁকা জায়গাগুলি রয়েছে অর্থাৎ যেগুলোর ভিতর দিয়ে বাতাস বেরোতে পারে সেগুলোকে আমরা পোরসিটি বলছি। আমরা বলি না কোনো একটা চালনি আছে যেটা দিয়ে মোটা মোটা দানাগুলো শুধু আটকে, ছোটগুলো পড়ে যায়, আবার কিছু আছে মিহিগুলোও আটকে যায়। তাহলে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই চালনিটাতে কি আমাদের যে গ্যাপ গুলি সেগুলো বেশি, আরেকটাতে কম, যেটাকে আমরা পোরসিটি হিসেবে বলছি। ক্লিয়ার? তাহলে এই পোরসিটি বা গ্যাপ গুলোর কারণে আমার এয়ার পারমিএবিলিটিটা এফেক্টেড হচ্ছে। অর্থাৎ এয়ার পারমিএবিলিটি কি জায়গা পেলেই না এয়ার পারমিট হবে। তাহলে কি হচ্ছে যে যে পরিমাণ বাতাস বেরোতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে কোনো একটা ফেব্রিকের ইয়েটা হয়েছে কিনা, কোনো একটা ফেব্রিকের কি বলবো যে বাতাসটা বেরোতে পারছে কিনা, যেটা ডিপেন্ড করছে ফেব্রিকটার কতটুকু ফাঁকা জায়গা রয়েছে সেটার উপরে। ওকে, এই ফাঁকা জায়গাটা পোরোসিটি নামকরণ করা হচ্ছে এবং বাতাসটা বেরোতে পারবে কিনা সেটাকে আমরা বলছি এয়ার পারমিএবিলিটি। সো the level of air permeability varies different type of yarn, fabric structure, fiber parameter, etc. Important properties of thermal comfort include the air permeability, water moisture permeability, transport heat ইত্যাদি। আমাদের ক্লোদিং কমফোর্ট বা থার্মাল কমফোর্ট যদি বলি সেটার জন্য আমাদের এয়ার পারমিএবিলিটি একটা গুরুত্বপূর্ণ টার্ম। যেমন শীতের দিনে যে ড্রেসগুলো আমরা পরে থাকি সাধারণত মোটা মোটা ড্রেসগুলি বা জ্যাকেট, এগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলোর এয়ার পারমিএবিলিটি কম। বিশেষ করে আমরা জানি যে উল আমাদেরকে গরম লাগে কি জন্য? যে ভিতরে বাতাস আটকে পড়ে থাকে যার কারণে ভিতরের তাপ এবং বাইরের তাপ বেরোতে পারে না। সো সেম ভাবে আমাদের যদি এয়ার পারমিএবিলিটি এয়ারটা পারমিট না করে ভিতরে, জ্যাকেট দিয়ে বা লেদারের যে জ্যাকেট গুলি রয়েছে বা এই ধরনের সেগুলো দিয়ে কিন্তু বাইরের যে কন্ডিশনটা আছে সেটা বা এয়ারটা রয়েছে সেটা কিন্তু পারমিট করতে পারে না বা ভিতরেরটা বাইরে আসতে পারে না, যার কারণেই কিন্তু গরম লাগে। ওকে, শুধু লেদার না, এই ধরনের যেগুলো আমাদের শীতকালে ব্যবহৃত হচ্ছে সবগুলোর একই সিস্টেম। Air permeability affect the comfort aspect of the garment in terms of air passes through the fabric. So high air permeability per unit area of a fabric gives lower protection against the winds, especially outer wear garments, where low air permeability causes heavy body perspiration. দেখেন, যখন আবার আমরা গরমকালে পড়ছি তখন মানে কি, তখন আমাদের শরীর থেকে যত যে পরিমাণ গরম বাতাস বা তাপ ময়েশ্চার বাষ্প এগুলো বের হয়ে যাবে আমরা তত বেশি ভালো ফিল করবো। আবার শীতকালে যেটা যত এইটা আটকে থাকবে সেটা, সো এটা এক সময় এক এক রকম ডিপেন্ড করছে। তাহলে কথা হলো যে কিভাবে এয়ার পারমিএবিলিটিটা আমরা ডিটারমিনেশন করব। এয়ার পারমিএবিলিটিটা হচ্ছে যে একটা ফেব্রিকের ভিতরের ফাঁকা জায়গাগুলো দিয়ে, মানে একটা ফেব্রিকের ভিতর দিয়ে কি পরিমাণ বাতাস বেরোতে পারবে, এই বাতাস বেরোনোটা ডিপেন্ড করছে সেই ফেব্রিকের কি পরিমাণ ফাঁকা জায়গা বা পোরোসিটি রয়েছে সেটার উপরে। তো এই বিষয়গুলো সাধারণত কিভাবে নিট বা ওভেন করা হচ্ছে বা নন ওভেন কিভাবে তৈরি করা হচ্ছে, কত কি পরিমাণ ফাঁকা জায়গা আছে, কোন ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে, এই বিষয়গুলোর উপর নির্ভর করে। তো এই বিষয়গুলোর সাথে কিভাবে ক্লোদিং কমফোর্ট জড়িত, যে যখন আমাদের শরীরে গরমকালে বাতাস বেরিয়ে যাবে তখন আমাদের শরীরের যে ড্রেসটা পরে থাকবো সেটা খুব ভালো লাগবে বা আমাদের ভালো অনুভূত হবে। আবার যখন শীতকাল আসবে তখন আমাদের শরীরে যে পরিমাণ বাতাস আটকে থাকবে, তাহলে তাপ আটকে থাকবে, ততই আমাদের ভালো লাগবে। সো এটা এক এক সময় এক এক রকম ডিপেন্ড করছে। আজকের এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে এই এয়ার পারমিএবিলিটিটা সম্পর্কে জানা এবং কিভাবে টেস্ট করে। বলা হচ্ছে টু নো অ্যাবাউট দ্য পোরোসিটি অর এয়ার পারমিএবিলিটি, কারণ একটা জানলেই পোরোসিটির একটা প্রকার হচ্ছে এয়ার পারমিএবিলিটি মেজার করার একটা উপায় হচ্ছে এয়ার পারমিএবিলিটি, অর্থাৎ বাতাস যে পরিমাণ বেশি পাস হবে তাহলে কি বেশি জায়গা ফাঁকা জায়গা রয়েছে, আর কম পাস হলে কম জায়গা রয়েছে। পোরোসিটি একটা ধর্ম যেটার মানে হচ্ছে কি পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে সেটা ডিটারমিনেশনের অনেকগুলি উপায় রয়েছে, তার ভিতরে একটি উপায় হচ্ছে এয়ার পারমিএবিলিটি টেস্ট, অর্থাৎ বাতাসের আদান প্রদান। ওকে, to know the air permeability test procedure, to know about the permeability test instrument সম্পর্কে জানা। ওকে, কি কি লাগবে বলা হচ্ছে যে এয়ার পারমিএবিলিটি টেস্টার অবশ্যই একটা লাগবে, এয়ার পারমিএবিলিটি টেস্টার, এটা মডার্ন, ভিতরে কিছু কাহিনী আছে, সিজার, স্যাম্পল ফেব্রিক, পেন এন্ড পেন্সিল। ওকে, খুবই সহজ। আমাদের অ্যাটমসফিয়ার কত, আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার 67, আমাদের দেশে 20 ডিগ্রি এবং 65 এটা হয়, তো এটা দুটো নিয়ার অ্যাবাউট প্লাস মাইনাস 2 রাখলেই চলবে। ওকে, রাখলাম। নাও আমাদের অ্যাটমসফিয়ার গেল, ফেব্রিক পারমিএবিলিটি টেস্ট আমরা এখন কিভাবে করব। বলা হচ্ছে যে
Air permeability measured by using distinct test protocols, for example ASTM, ISO, যে কোনো একটা মেথড ফলো করলেই হবে। তো মূল যে বেসিক জিনিসটা সেটা আমরা একটু দেখবো। বলা হচ্ছে according to the this test method, airflow through a given area of a fabric is measured at a constant pressure drop axis of the fabric. মনে করেন যে একটা নির্দিষ্ট এরিয়ার একটা ফেব্রিক আছে, এই এরিয়াটা আমরা জানি, তাহলে এর ভিতর দিয়ে আমরা একটা নির্দিষ্ট বাতাস প্রবাহিত করছি নির্দিষ্ট বেগে। বাতাস প্রবাহিত সেটাও আমরা জানি, গতিবেগে প্রবাহিত করার পর অপর পাশে কি পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো বা সেটা আমরা ডিটেক্ট করব। সো বলা হচ্ছে এয়ারফ্লো থ্রু এ গিভেন এরিয়া অফ এ ফেব্রিক ইজ মেজার্ড এট এ কনস্ট্যান্ট প্রেসার drop across the fabric, এটার ভিতর দিয়ে the fabric is clamped over the air inlet and the air is drawn through the fabric sample by means of suction pump. The rate of airflow in this point is measured a flow meter, আমরা flow meter সম্পর্কে দেখব নিচে, and this value is permeability may be differ considerably across the entire area of the fabric due to irregularities of the yarn. Permeability findings are not into fabric orientation in a circular way. আচ্ছা, আমরা একটু উপরে যাই, যে কথাগুলো বললাম এখানে। এই যে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া, আমরা একটা মেশিনটা দেখতে পাচ্ছি না সুন্দর, সেই যে একটা চাকতির মতো দেখতে পাচ্ছি, এটা একটা নির্দিষ্ট এরিয়া এবং এখানে স্যাম্পলটাকে যখন লাগানো হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া। এখন উপরে যে হেডটা রয়েছে সেটা কি, সেটা যখন প্রেস করছে তখন এটা দিয়ে প্রেসার বা বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে নিচ থেকে কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে বা উপর থেকে কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে, এই বাতাস প্রবাহটা এখানে মেজার করছে। তাহলে সেটাই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে এখানে মেশিনের নির্দিষ্ট প্রেসারে আমার কি পরিমাণ বাতাস এই ফেব্রিকের ভিতর দিয়ে পাস করতে পারছে সেটা। কিভাবে? সো আমরা আরেকটু এখানে ডিটেইলস দেওয়ার চেষ্টা করছি যে the test condition of the measurement air permeability or clamping area of the sample 2 centimeter square this size বা কম বেশি হতে পারে, এরিয়া কোনো ফ্যাক্ট না, সেই এরিয়ার কতটুকু এরিয়ার ভিতরে কত প্রেসার দিচ্ছি this is, and the pressure difference and according to the standard recommended test area is 38.3 centimeter square, 38.3, অর্থাৎ এসটিএম অনুসারে এই যে এরিয়াটা হবে সেটা হচ্ছে 38.3, and while the alternate areas are 500, তুমি চাইলেই করতে পারো যে কোনোটা, সেটা তোমার মেজারমেন্ট, বাট যখন তুমি কোনো প্রসিডিউর ফলো করবা সেটা যদি এসটিএম হয় তাহলে এসটিএম এর মতো, আইএসও যদি হয় তাহলে আইএস এর মতো। and the air is drawn perpendicularly through the fabric, air is drawn perpendicularly, air is drawn perpendicularly, perpendicularly through the fabric, কোথায় যাচ্ছে through the fabric, and the airflow is adjusted provided pressure difference in between 100 থেকে 250 pascal to fabric surface. তো এখানে মোটামুটি 100 থেকে, এখানে চাকতির মতো আছে দুটো স্যাম্পল একই সাথে লাগানো, যে উপরে একটা নিচে একটা, এখানে কি পরিমাণ যে প্রেসারটা আমরা দিচ্ছি সেটা কত 100 থেকে 200 প্যাসকেল। তো মিনিমাম প্রেসার 125 এ সাধারণত করে। সো এয়ার পারমিটিভিটি ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ, যদি আমরা বলি যে আর ইজ ইকুয়াল টু কিউ ভি, ভি বলবো বা এ ইনটু 167 কিউ ভি, যদি আমরা বলি ফ্লো অফ দ্য রেট ইন, অর্থাৎ একটা একক ঘনত্বের জায়গার ভিতর দিয়ে যে পরিমাণ বাতাস যেতে পারছে সেটা রেট, এন্ড লিটার পার মিনিট। ওকে, সো সেটাই আমরা মেজার করব। তো এটার জন্য শ্রিলি এয়ার পারমিয়াবিলিটি টেস্টারটা দরকার। এখানে যেটা মেশিন দেখছি আমরা সেটা বাহ্যিক রূপ। এখন এটা কিভাবে কাজ করবে শ্রিলি এয়ার পারমিয়াবিলিটি টেস্টার, and is clamped between a rubber gasket and ground ring and surrounded by the test specimen, and measure airflow passes through the specimen with no leakage. The test area circle আমরা একটু দেখি। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি খুবই সিম্পল একটা ছবি। দেখেন এখানে এই যে আমরা যে মেশিনের উপরেরটা দেখতে পেলাম না, সেটা হচ্ছে এটা, এই জায়গাটা, অর্থাৎ এটার ভিতর এটা শুধু আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা উপরে একটা চাকতির ভিতর দিয়ে এরকম করে কি করছি, বাতাসটাকে ফ্লো করছি। ওকে, এখানে স্যাম্পল লাগানো আছে আমার, ডান। এখন ভিতরের যে বিষয়টা মেকানিজমটা, শ্রিলি এয়ার পারমিটিভিটি টেস্টার, এখানে ম্যানোমিটার, অর্থাৎ এদিক দিয়ে বাতাস যেতে পারবে না, তাহলে বাতাসটা কোন দিক দিয়ে যাবে, এর ভিতর দিয়ে বাতাসটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে, এয়ার ফ্লোটা এদিক দিয়ে হয়ে যাবে। ওকে, ভালো কথা। এখানে একটা স্কেলের মতো দাগ আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো এখানে একটা ফ্লোটিং ডিভাইস রয়েছে, যে
কিভাবে বলবো, ওই যে ছেলেদের, ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা থাকে না, তো এখানে একটা খেলনার উপরে একটা শোলার বল দেওয়া থাকে। শোলা, শোলা চেনেন তো, যেটা খুবই হালকা, বা এখন ওই যে বিয়ের ওয়েডিং এ ইউজ করা হয়। তো সেটাতে যখন আমরা নিচ থেকে বাতাস দিব ফুর করে, তাহলে সেটাকে একটু ভেসে উঠবে না উপরে, ফ্লোটিং হয়ে থাকবে। তো এখানেও ঠিক সেরকম একটা ফ্লোটিং ডিভাইস রয়েছে, এবং এখানে একটা স্কেল রয়েছে। তাহলে এখানে যে প্রেসারে বাতাসটা দিচ্ছি, সেই বাতাসটা এই ফেব্রিকের মধ্য দিয়ে পাস হয়ে আসে, এদিকে তো যেতে পারছে না, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা যত জোরে বের হয়ে যাবে, তাহলে এই যে ফ্লোটিং ডিভাইসটা সেটা কি তত উপরের দিকে উঠবে। ওই যে বললাম, ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা, অর্থাৎ এটা সামনে যদি কোনো একটা ছোট একটা শোলা দেওয়া হয়, তাহলে বাতাসের ফলে এটা কি হবে, এটা উপরের দিকে ফ্লোটিং হবে। সেম এখানে, তাহলে কি যত জোরে বাতাস আসবে, তাহলে এটা কি উপরের দিকে তত বেশি কি হবে, ফ্লোটিং হবে। যদি কম বাতাস আসে, তাহলে এটা নিচের দিকে নেমে যাবে, এখানে থাকে সাধারণত। তো বাতাস দিলে এটা উপরে উঠবে। যত বেশি গতিবেগ হবে, বাতাস তত উপরে উঠবে, বেশি হবে, এবং ফ্লোটিং ডিভাইসটা তত উপরে উঠবে। তার মানে কি, যত বেশি বাতাস প্রবাহিত হচ্ছে মানে এটার এয়ার পারমিয়াবিলিটি খুবই ভালো, আর যত কম বাতাস প্রবাহিত হচ্ছে মানে এটার এয়ার পারমিয়াবিলিটি খুবই কম। তাহলে এটার পোরোসিটি কম তাই কম, আবার পোরোসিটি বেশি তাই বেশি। ক্লিয়ার? কিচ্ছু না, জাস্ট সিম্পল থিং। আমরা যদি নর্মালি চিন্তা করি যে, যেই ফেব্রিকের গ্যাপ যত বেশি, যেই ফেব্রিকের গ্যাপগুলি যত বেশি, সেই ফেব্রিক দিয়ে তত জোরে বাতাস প্রবাহিত হবে। জোরে বাতাস প্রবাহিত হলে সেটা, এই যে ফ্লোটিং ডিভাইসটা আছে, সেটাকে অনেক বেশি উপরে নিয়ে যাবে। আর যদি কম জোরে প্রবাহিত হয়, তাহলে নিচে রাখবে, তাহলে সেখান থেকে আমরা রেটিং পাবো। ডিজিটাল মেশিন গুলোতে যেটা করা হয়, এটাও আছে, এই মেকানিজমই আছে, বাট এই যে রেটিং এর চার্টটা, এটা সরাসরি ডিজিটাল ডিসপ্লেতে দেখায়। এখানে যে আমরা মেশিনটা দেখছি, সেম ভাবে জাস্ট আমরা আমাদের যে ইয়েটা, আমরা সরাসরি এখানে ডিসপ্লেতে পাচ্ছি। এখানে বাতাস প্রবাহিত করছি, একই সিস্টেম। জাস্ট ওকে। ওকে, সো ওয়ার্কিং প্রসিডিউর যদি বলি, যে ওয়ার্কিং প্রসিডিউর বলা হচ্ছে যে হ্যান্ডেল দিস স্পেসিমেন কেয়ারফুলি টু অ্যাভয়েড দ্য অল্টারিং অফ দ্য ন্যাচারাল স্টেট অফ দ্য ম্যাটেরিয়াল। এটা অনেকখানি পাওয়া যায় শিলিয়ার পারমিয়াবিলিটি টেস্টার, এই রূপেও এভাবেও পাওয়া যায়, এরকম একটা চোঙের মতো করে, একটা চোঙের মতো করে পাওয়া যায়। এখানে দুইটা টিউব রয়েছে এরকম, পাশে একটা এই পাশে একটা, এদিক দিয়ে ফেব্রিক বাতাস দেওয়া হয়। এটা শিরলিপ এয়ার পারমিয়াবিলিটি টেস্টার শুধুমাত্র ফেব্রিকের ক্ষেত্রে ইউজ করা হয় না, বা একই সাথে কিন্তু এটার ইয়ার্ন, সরি, ফাইবারের যে ফাইননেস, সেটাও কিন্তু মেজার করা যায়। ফাইননেস মেজারমেন্ট হয়তো আপনারা পড়েছেন। যাই হোক, সো হ্যান্ডেল দিস অপারেটস কি, হ্যান্ডেল দিস স্পেসিমেন কেয়ারফুলি টু অ্যাভয়েড দ্য অল্টারিং ন্যাচারাল স্টেট অফ দ্য ম্যাটেরিয়াল টু টেস্ট হেড এন্ড স্পেসিমেন। ওকে, প্রাইস 125, অর্থাৎ যেটা বাইরে রিকমেন্ড করে, যেটাতে চাই সেটাতে করতে হবে। তারপর মোটামুটি অনেকগুলো করতে হবে, প্রত্যেকটার গড় করে নিতে হবে, যে সেইগুলো গড় করলে সেখান থেকে আমরা পেয়ে যাব। এখানে অনেকগুলো পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, এগুলোর এতগুলো দরকার নেই। প্রত্যেকটা ফেব্রিক টাইপ, প্রত্যেকটা ফেব্রিকের পার স্কোয়ার মিটার কতটুকু সেখানে গেল, সেটার ক্লথ থিকনেস মেজারমেন্টও এখানে বলেছে। ঠিক আছে, তারপর ওয়ার্ক ক্রিম ট্রিম এগুলো দরকার নেই, সরাসরি এয়ার পারমিয়াবিলিটি বের করলেই হবে। যে এগুলোর দরকার থিকনেসের উপরও যেহেতু ডিপেন্ড করে, ওয়েটের উপরও ডিপেন্ড করে কত সাইজ, এবং এখানে অর্থাৎ এয়ার পারমিয়াবিলিটি কত রেটিং দিচ্ছে সেটা। এরকম কয়েকটা করে গড় করলে আমরা আমাদের একুরেট রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, এখানে একটা ভিডিও দেখানোর চেষ্টা, লিংক দিয়েছি আমি, এটা একটু দেখাই তোমাদেরকে। তাহলে যেটা হবে সেটা সহজেই একটু সহজ হবে আরো বোঝাটা। ওকে, এখানে একটু ভিডিও আছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার বোধহয় হয়েছে। এটা সেই আমাদের এয়ার পারমিয়াবিলিটি টেস্টটা। ঠিক আছে, মেশিন অন করে নিব। মেশিনের সকল মেশিনেরই কিছু ক্যালিব্রেশন থাকে, নর্মাল কিছু সেটিংস থাকে,
ক্যালিব্রেশন বলতে বোঝায় যে আমার মেশিনটি ঠিকঠাক কাজ করছে কিনা। যেমন একটা পিএইচ মিটারের ক্ষেত্রে যদি বলি যে পিএইচ মিটার দিয়ে 7 মাপার কথা সেটা দিয়ে অ্যাকচুয়ালি 7 মাপা যাচ্ছে কিনা। তো এরকম এখানে যে এয়ার প্রেসারের কারণে যে রেজাল্টটা দেখাবে ফ্লোর কারণে সেটা ঠিক আছে কিনা এটা প্রথমে ক্যালিব্রেশন করে নিতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেইলি করে না, সাধারণত 1 সপ্তাহ বা এরকম ধরে করে। ওকে, এখানে আমাদের সেট করছে, অর্থাৎ কি পরিমাণ প্রেসার, অর্থাৎ এয়ার ফ্লো, যেটা এয়ার ফ্লো কন্ট্রোল করতে হবে যে কত প্রেসারে এয়ার ফ্লোটা যাবে আমাদের। তো এয়ার ফ্লোর জন্য কি, তাহলে যত ওয়াটারের ক্ষেত্রেও যদি বলি যে যত কম ছোট জায়গার ভিতর দিয়ে জোরে দিলে কি সেটা বেশি প্রেসার হবে, তো সেই ক্ষেত্রে সেরকম বাতাসও কিন্তু একই রকম। এটা সেট করে নিব। অনেকগুলো দেখতে পাচ্ছেন পাশের ওই যে পাশে অনেকগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ অনেকগুলো সার্কুলার দেখতে পাচ্ছেন, সেটা এক একটার এক এক ডায়ামিটার। যেমন ASTM38 এক একজন এক এক রকম চায়। স্যাম্পলটাকে লাগিয়ে দিয়ে জাস্ট আমরা এটা হচ্ছে আমাদের স্যাম্পল। এটা দেওয়ার কারণ হচ্ছে কোনো ক্রিজ থাকবে না। ওকে, চেঞ্জ করে করতে পারেন এয়ার প্রেসার, স্যাম্পল সাইজ। আপনারা মেলায় যাবেন, মেলায় বিভিন্ন প্রকার মেশিনারিজ এর মেলা হয় এখন, আপাতত তো এই বছরে বোধহয় হচ্ছে না। সেই মেশিনারিজ মেলায় গেলে এগুলো সব দেখতে পারবেন। সেখানে অনেক প্রকার ডাইং মেশিন থেকে শুরু করে ছোটখাটো যত টেস্টিং মেশিন আছে প্রায় সবই আসে। এই সাবজেক্টের জন্য সাধারণত টেস্টিং ল্যাবে ভিজিট করা উচিত। দেখা যাক সামনে পরিস্থিতি ভালো হলে আশা করি আমরা যেতে পারবো কোথাও কোনো টেস্টিং ল্যাবে ওয়েল ইকুইপড, বিশেষ করে থার্ড পার্টি ল্যাব যেগুলো রয়েছে বাংলাদেশে, ইন্টারটেক বা এই ধরনের। ওকে, তো এই ছিল আমাদের এয়ার পারমিয়াবিলিটি টেস্ট।